আমাদের ডিউটি সাইকেল। ওকে, তো এখন বাক কনভার্টারের এই যে ইকুয়েশনটা সেটা কিভাবে আসলো সেটাও আমরা অলরেডি দেখে আসছি। বাক কনভার্টারের অ্যাকচুয়াল অ্যাকশনে কি ঘটে সেটা আমাদের একটু জানা থাকা দরকার। ইন্টারনাল ইকুয়েশন গুলো কিরকম, তো মনে রাখতে হবে এরা হচ্ছে গিয়ে সুইচিং কনভার্টার, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সুইচ এখানে ইউজ করা হয়। এবং বাক কনভার্টারের মেইন কনফিগারেশনটা যদি আমরা আরেকবার দেখি, এইটা ছিল আমাদের সেই মেইন কনফিগারেশন। একটু আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা সুইচ কানেক্টেড থাকে, একটা ডায়োড এরকম কনফিগারেশনে কানেক্টেড থাকে, আর একটা এলসি অংশ এভাবে কানেক্টেড থাকে, আর আমাদের লোড হিসেবে একটা রেজিস্টিভ লোডকে এখানে কনসিডার করা হয়েছে। তো বাক কনভার্টারের এই কনফিগারেশনের জন্য যদি সুইচটা অন থাকে তাহলে এখানে একটা শর্ট সার্কিট হিসেবে আমরা কল্পনা করতে পারি। সো এটা হচ্ছে সাপ্লাই, আর সুইচ যখন অন থাকে তখন আসলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ ভোল্টেজ চলে আসতেছে ডিরেক্টলি। তখন এখানে যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যায়, ডায়োড রিভার্স বায়াস হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা আমরা ওপেন হিসেবে ধরে রাখতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজ যদি ভি নট হয় আর সাপ্লাই ভোল্টেজ যদি ভিএস হয়, তাহলে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে গিয়ে ভিএস মাইনাস ভি নট। তো সুইচ অন থাকলে এই ঘটনাটা ঘটে, এটা অলরেডি দেখে আসছি। এখন তাহলে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ভিএল যেটা, সেই ভিএল সমান সমান হবে ভিএস মাইনাস ভি নট। এগুলো সব ডিসি কোয়ান্টিটি। তো আবার ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন আমরা জানি এল ডিআই ওভার ডিটি। সো এল, এখানে ইন্ডাক্টরের কারেন্টটাকে যদি আমরা বলি আই এল, তাহলে আই এল এর টাইম ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের ভিএল এর ইকুয়েশনের সমান। তো সেই ক্ষেত্রে আমরা যদি এল দিয়ে দুই পক্ষকে ভাগ করে দেই তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। তাহলে ডিআইএল ওভার ডিটি, এটাকে আমরা আমাদের যে টাইম ডিউরেশন সেই টাইম ডিউরেশনের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে ডেল্টা আইএল ওভার ডেল্টা টি বলতে পারবো। এখন ডেল্টা আইএল, এই ডেল্টা আইএল কতটুকু? এই ডেল্টা আইএল হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের ভিতরে কারেন্টের পরিবর্তন। সেই কারেন্টের পরিবর্তনটা সুইচ অন অবস্থায় কতটুকু, অর্থাৎ সুইচ অন থাকা অবস্থায় আইএল কতখানি পরিবর্তন হয়েছে সেটাকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি যে সুইচ যতক্ষণ অন থাকে সেই টাইমটা হচ্ছে কি আমাদের ডিটি, অর্থাৎ টাইম পিরিয়ডকে ডিউটি সাইকেল দিয়ে গুণ করলে সুইচ অনের টাইমটা পাওয়া যায়, আর 1 মাইনাস ডি এই ভ্যালুটাকে টাইমিং পিরিয়ড দিয়ে গুণ করলে সুইচ অফের টাইমটুকু পাওয়া যায়। তো ডিটি মানে হচ্ছে কি আমাদের এই ডেল্টা টি এর সমান এই ক্ষেত্রে, যদি আমরা সুইচ অনের টাইমটুকুকে বিবেচনা করি তাহলে। আর ডান পক্ষে তো আমাদের এটা আছে ভিএস মাইনাস ভি নট ওভার এল। তাহলে আই এল এর ইকুয়েশনটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এই টার্মটুকুকে যদি শুধু বের করতে চাই, তাহলে আই এল সুইচ ক্লোজ থাকা অবস্থায় হবে ভিএস মাইনাস ভি নট ওভার এল, আর ডিটি কে ডান পক্ষে নিয়ে আসা হয়েছে। সিমিলারলি যখন সার্কিটটা সুইচ অফ থাকে তখন কি হবে? তখন এই যে সুইচ অফ যখন থাকে তখন এই সার্কিটটা এরকম, সেটা আমরা অলরেডি দেখে আসছি। সুইচ অফ থাকলে সুইচটা ওপেন, তখন ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে, তখন আমাদের ওভারঅল সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম। সেই ক্ষেত্রে ভি নট এখানে আর ভিএল এর পজিটিভ নেগেটিভ এখানে। সো কেভিএল যদি এই বড় লুপটাই কেভিএল কল্পনা করি তাহলে আমাদের ভিএল সমান সমান হচ্ছে গিয়ে মাইনাস অফ ভি নট। এবং এই ক্ষেত্রেও ভিএল যেটা, অর্থাৎ ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ, সেটা হচ্ছে গিয়ে এলডিআইএল ওভার ডিটি। এখানে যে জয়েনিং ডেট কারেন্ট রেজিগনেশন এটাকে ওই যে পদে যিনি আছেন ওটাই লিখতে হবে, মানে আপনারটা স্যার এখানে কি যোগদান করতে ওটা থেকে এটা 2019 সালে, হ্যাঁ এটা দিবে, সবাই দিবে, এটা বাদ রাখতে পারে। আচ্ছা, তো তাহলে ডিআইএল ওভার ডিটি যেটা, সেই মানটা আমরা পাবো মাইনাস ভি নট ওভার এল।
এখন DIL ওভার DT কে আমরা লিখতে পারি ডেল্টা IL ওভার ডেল্টা T, আর ডেল্টা T হচ্ছে গিয়ে সুইচ অফ এর টাইমটুকু, সুইচ অফ এই টাইমটুকু ধরে অফ থাকে, 1 মাইনাস D ইন্টু T টাইম ধরে সুইচটা অফ থাকে। তো সেটা সমান সমান হবে গিয়ে মাইনাস V0 ওভার L। তাহলে সুইচ যখন ওপেন থাকে তখন কারেন্টের পরিবর্তন যদি আমরা হিসাব করতে চাই, সেই ইকুয়েশনটা দাঁড়াবে এই ইকুয়েশনটা। আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমরা কি কি মান আসলে পাবো সেটা একটু হিসাব করতে চাই। সেটা হচ্ছে যে ইন্ডাক্টরের কারেন্ট হয়তো সুইচ অন অফ এর সাপেক্ষে ইন্ডাক্টরের কারেন্টে পরিবর্তন আসতে পারে। একটা জিনিস আমরা অলরেডি কনসিডার করে নিছি, সেটা হচ্ছে গিয়ে লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে গিয়ে পিওরলি ডিসি একটা কারেন্ট। এটা হচ্ছে গিয়ে আই নট, এটা আমাদের অ্যাজাম্পশন, এটা ধরে নিতে হবে আর কি হিসাবের সুবিধার্থে। সেটা যদি একটা পিওরলি ডিসি কারেন্ট হয়, তাহলে এই ডিসি কারেন্টটা কম্পোনেন্টটা কোত্থেকে আসবে? এই ডিসি কম্পোনেন্টটা আসবে হচ্ছে গিয়ে আমার ইন্ডাক্টরের ভিতর দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটার যে ডিসি কম্পোনেন্ট, সেই ডিসি কম্পোনেন্টটা পুরোটাই এই রেজিস্ট্যান্স বা লোডের ভিতর দিয়ে ফ্লো হবে। আর ইন্ডাক্টরের যেই এসি কম্পোনেন্ট, সেই এসি কম্পোনেন্টটা প্রবাহিত হবে গিয়ে আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে। তাহলে যদি ইন্ডাক্টরের কারেন্টটা এরকম হয়, তাহলে যে ডিসি মানটুকু আছে সেই ডিসি ভ্যালুটা পুরোপুরি লোডের ভিতর দিয়ে ফ্লো হবে। আর এসি যে পার্টটুকু আছে, অর্থাৎ যে সুইচ অন অফ করার সময় যে ভ্যারিয়েশনটা হচ্ছে, সেই ভ্যারিয়েবল কারেন্টটুকু আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হবে। সেই হিসাবে আমরা বলতে পারি যে অ্যাভারেজ যে ডিসি কারেন্ট, অর্থাৎ লোডের যে কারেন্ট, সেই কারেন্টটা হচ্ছে গিয়ে আই নট বা আই আর যদি বলি, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট, সেই হিসেবে আই আর। আর এই আই এল, এই যে ছোট হাতের আই দিয়ে এল দিয়ে কিন্তু লেখা হচ্ছে, একটু বুঝতে হবে তোমাদেরকে ব্যাপারটা। ছোট হাতের আই এল যেটা, এই ছোট হাতের আই এল এর ভিতরে আসলে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে ডিসি কম্পোনেন্ট আর একটা হচ্ছে কি আমাদের এসি কম্পোনেন্ট। এই যে এই জিনিসটা, এই কারেন্টটুকুর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে এটাকে অ্যাভারেজ করলে যে ভ্যালুটা পাওয়া যাবে, সেই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে গিয়ে এটার ডিসি কম্পোনেন্ট। তো এই ডিসি কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই এল, ক্যাপিটাল আই লিখে তার সাথে সাফিক্স হিসেবে এল দিলে বুঝতে হবে যে এটা ইন্ডাক্টরের কারেন্ট, তবে এটা অ্যাভারেজ কারেন্ট বা শুধুমাত্র ডিসি কারেন্ট। আর যদি স্মল লেটার দিয়ে কোনো কোনো কিছু লেখা হয়, তাহলে বুঝতে হবে এখানে এসি ডিসি সবই এখানে ইনক্লুডেড আছে। তো তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতরে ডিসি যে কারেন্ট কম্পোনেন্ট, সেই কারেন্ট কম্পোনেন্টটা কি হবে? যেহেতু আমরা ধরে নিছি যে ভোল্টেজটা পিওরলি ডিসি, লোডের অ্যাক্রসে ভোল্টেজটা পিওরলি ডিসি, সো সেই ডিসি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যে কারেন্টটা পাওয়া যাবে, সেই কারেন্টটা আর আমার ইন্ডাক্টরের ডিসি কম্পোনেন্ট কারেন্টটা সেম। তাহলে এখন আমরা ইন্ডাক্টরের ম্যাক্সিমাম কারেন্ট কত আর মিনিমাম কারেন্ট কত সেটা একটু দেখতে চাই। আচ্ছা, সেটা যাওয়ার আগে এই ওয়েবফর্মগুলো একটু অ্যানালাইসিস করা দরকার। এই ওয়েবফর্মগুলো অ্যানালাইসিস করলে তাহলে বাকি পার্টটুকু ইজিলি বোঝা যাবে। আচ্ছা, ওয়েবফর্মের ভিতরে কি কি আঁকা হয়েছে সেটা আগে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ আঁকা হয়েছে, ইন্ডাক্টরের ভোল্টেজটা কিভাবে ভ্যারি হচ্ছে পুরো সাইকেলের ভিতরে সেটা দেখানো হচ্ছে। ইন্ডাক্টরের ভিতরে টোটাল কারেন্টটা দেখানো হচ্ছে, ক্যাপাসিটরের কারেন্টটা দেখানো হচ্ছে, এবং সুইচের ভিতর দিয়ে যেই কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটাকে দেখানো হইতেছে। তো আমাদের সুইচ অন হয়, অন হচ্ছে, অফ হচ্ছে, রাইট? যদি আমরা সুইচিং প্যাটার্নটা আঁকি, নিচে এই এখানে আঁকতেছি সুইচিং প্যাটার্নটা, সুইচ এত সময় অন থাকে, এত সময় অফ থাকে।
তো প্রথমে সুইচটা যখন অন থাকবে তখন আসলে কি হবে, তখন কিন্তু অলরেডি আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। সেই ইকুয়েশনটা হচ্ছে যে সুইচ যখন অন থাকে তখন ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ভিএস মাইনাস ভি নট, এবং আমরা এটাও জানি যে এটা একটা বাক কনভার্টার। বাক কনভার্টার মানে হচ্ছে যে সোর্সের ভোল্টেজ বেশি, আউটপুট ভোল্টেজ কম, তাহলে এই বিয়োগফলটা একটা পজিটিভ ভ্যালু হবে। সো তখন যদি আমরা এটা আঁকতে চাই তাহলে এটা একটা পজিটিভ ভ্যালু দিয়ে আমাদেরকে ইন্ডাক্টরের ভোল্টেজটাকে আঁকতে হবে যতক্ষণ সুইচ অন থাকে ততক্ষণের জন্য। আচ্ছা, সুইচ অফ হইলে কি হবে? সুইচ অফ হইলে আমরা দেখে ফেলছি যে সুইচ অফ হইলে আমাদের যে ইন্ডাক্টরের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা হয়ে যায় মাইনাস ভি নট, সেটা একটা নেগেটিভ ভ্যালু অবভিয়াসলি। সো যখন সুইচ অফ হবে তখন ভোল্টেজটা নেমে একটা নেগেটিভ ভ্যালুতে নেমে আসবে, যেটা হচ্ছে গিয়ে মাইনাস অফ ভি নট। তাহলে আবার সুইচ অন হবে তখন আবার ভোল্টেজটা বাড়বে, আবার সুইচ অফ হবে আবার ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাবে। এভাবে সুইচ অন অফের ক্ষেত্রে ইন্ডাক্টরের ভোল্টেজ এভাবে ভ্যারি হয়। এবং এটা কিন্তু আরেকটা জিনিসকে প্রুফ করে, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা ওই যে বলছিলাম যে ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স, গত ক্লাসে যে জিনিসটা বলা হয়েছিল ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স অফ ইন্ডাক্টর। তার মানে হচ্ছে যে তুমি যদি ইন্ডাক্টরের ভোল্টেজকে তার টাইম পিরিয়ড দিয়ে একটা পিরিয়ড দিয়ে গুণ করো তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ বা টোটাল সামেশনটা 0 হবে। সো এই যে এই এরিয়াটুকু যা সুইচ অন অবস্থায় পজিটিভ ভোল্টেজ এর যে এরিয়াটুকু, আর সুইচ অফ অবস্থায় নেগেটিভ যে এরিয়াটুকু, এই দুইটা এরিয়া সেম হবে। সো সুইচিং অন অফ হওয়ার সময় ভোল্টেজগুলোর ভ্যারিয়েশন এমনভাবে হবে যেন ওভারঅল অ্যাভারেজটা বা সামেশনটা শূন্য হয়। এটাই ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স। তো কার্ভ, এই কার্ভ থেকে একটা জিনিস বোঝা গেল। দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয় জিনিসটা আমরা জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের কারেন্ট। এখন বলা হইলো যে ইন্ডাক্টরের কারেন্ট কিন্তু চেঞ্জ চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ভোল্টেজ যদি ভিএল যদি একটা ভোল্টেজ আমাদেরকে পেতে হয় তাহলে কিন্তু এই কম্পোনেন্টটা এল ডিআই ডিটি, এই কম্পোনেন্টটা কিন্তু নন জিরো হইতে হবে। এই কম্পোনেন্টটা নন জিরো হইতে হওয়া মানে হচ্ছে গিয়ে এল ডিআইএল ডিটি এর অস্তিত্ব থাকতে হবে। ডিআইএল ডিটি মানে একটা ডিফারেন্সিয়েশনের অস্তিত্ব তখনই থাকে যখন এর ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট না হয়। তখন ভ্যারিয়েবলটা ভ্যারি করে যদি, তাহলে ভ্যারিয়েবলটা ভ্যারি হচ্ছে মানে কি, আসলে আইএল এর একটা কার্ভ শেপ আছে কিংবা এটার একটা ভ্যারিয়েশনাল নেচার আছে। সেই ভ্যারিয়েশনাল নেচারটা কি হবে? সেই ভ্যারিয়েশনাল নেচারটা হবে, আমরা জানি যে ভিটা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ধরে নিছি তাই না? এই যে একটা ফ্ল্যাট লাইন মানে কি, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো কাকে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায়? একটা লাইনকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, mx প্লাস সি। এই টাইপের একটা ইকুয়েশনকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে একটা ফ্ল্যাট লাইন পাওয়া যায়। তার মানে আইএল এর ইকুয়েশনটা আসলে একটা লাইনের ইকুয়েশন। সেই লাইনটা কিরকম হবে? সেই লাইনটা হবে এরকম, এবং এটার স্লোপ পজিটিভ হইতে হবে, কারণ হচ্ছে যে এই ভ্যালুটা পজিটিভ, ভিএল এর এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। সিমিলার, এই ভিএল এর এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। সো ভিএল সমান সমান এল ডিআই ডিটি। সো কারেন্টের যে নেচার, সেই কারেন্টের নেচারটা হতে হবে ফলিং নেচার। ফলিং নেচার মানে হচ্ছে যে এইটাকে নেগেটিভ একটা স্লোপ থাকতে হবে, এটা নেগেটিভ স্লোপ থাকবে যদি এটার লাইনের নেচারটা এরকম হয়। সো যতক্ষণ পর্যন্ত সুইচ অফ থাকবে তখন কারেন্ট আস্তে আস্তে ডিক্লাইন হইতে থাকবে। তো সুইচ অফ অন হয়ে গেলে আবার কারেন্ট ইনক্রিজিং হইতে থাকবে, সুইচ অফ হয়ে গেলে কারেন্ট আবার ডিক্রিজিং হইতে থাকবে। তো ম্যাথমেটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে আইএল এর কার্ভটা এরকম হবে বা নেচারটা এরকম হবে। তো এইটার যদি এই ওঠানামা থাকে তাহলে এটার মাঝামাঝি কোনো একটা ভ্যালু আছে যেটাকে একটা অ্যাভারেজ ভ্যালু আমরা ধরতে পারি। সেই অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল আইএল। আর একটু আগে যে ডিসকাশন করলাম সেই ডিসকাশন অনুযায়ী আসলে আইএলটা হচ্ছে আইআর এর সমান। অর্থাৎ এই কারেন্টের শেপটা যে অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুটা আসলে আমাদের রেজিস্ট্যান্সের ভিতরে যেই অ্যাভারেজ কারেন্ট বা ডিসি কারেন্ট, সেই ডিসি কারেন্টের সমান। এবং এটা ধরে নিছি যে রেজিস্ট্যান্সের অ্যাক্সেসে ভোল্টেজটা পিওরলি ডিসি হওয়ার কারণে আমাদের রেজিস্ট্যান্সের কারেন্টটাও শুধুমাত্র ডিসি একটা কারেন্ট। ওকে, তাহলে
এখন যদি এখানে কেসিএল কল্পনা করি, এই বিন্দুটাতে যদি কেসিএল কল্পনা করি, তাহলে এখানে যতটুকু কারেন্ট আসতেছে সেই কারেন্টের একটা অংশ তো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো হবে, আরেকটা অংশ তো আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হইতে হবে, রাইট? এখন যেহেতু বলেই দিছি যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে অ্যাভারেজ কারেন্ট ফ্লো হইতেছে, তাহলে যে ফ্লাকচুয়েটিং কারেন্টটা আছে, অর্থাৎ অ্যাভারেজের উপরে এবং নিচে যে কারেন্টের ভ্যারিয়েশনটা আছে, সেই ভ্যারিয়েশনাল কারেন্টটা কোথায় ফ্লো হইতে হবে? অবভিয়াসলি সেটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হইতে হবে। সো এই যে ওঠানামাটা, এই অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিলে এই নিচে এই অংশটার জন্য নেগেটিভ ভ্যালু পাবো, আর এই উপরের পার্টটুকু থেকে অ্যাভারেজ ভ্যালুটা বাদ দিলে আমরা ত্রিভুজের এই অংশটা পাবো। সো জিরো অ্যাক্সিসের উপরে এবং নিচে আমার ক্যাপাসিটরের কারেন্টটা এইভাবে ভ্যারি করতে থাকবে, এবং এটাই হওয়া উচিত, কারণ ক্যাপাসিটরেরও অ্যাভারেজ কারেন্ট যেটা, সেই অ্যাভারেজ কারেন্টটা জিরো হইতে হবে। সো একটা ফুল সাইকেলে আমার নেগেটিভ পার্টে ক্যাপাসিটরের যেই কারেন্টের অংশটা আছে এবং পজিটিভ হাফে ক্যাপাসিটরের যে কারেন্টের অংশটা আছে, এই দুইটার সাম করলে জিরো পাইতে হবে। এটাও আমরা মানে বেসিক থেকে দেখে আসছি আগে। আমাদের ক্যাপাসিটরের কারেন্টের ওয়েভ ফর্মটা এরকম হবে। আচ্ছা, তো কিভাবে কোনটা পাইলাম? সর্বশেষ যেটা, সেটা হচ্ছে গিয়ে আইএস, সুইচের ভিতর দিয়ে কারেন্ট। হ্যাঁ, সুইচের কারেন্টের নেচারটা ইজিলি বোঝা যায়, সেটা হচ্ছে যে সুইচ যখন অন থাকবে তখন এটা পুরোটা কারেন্টকে ফ্লো করবে। তাহলে সুইচ যখন অন থাকে তখন আসলে ইন্ডাক্টরের যেই কারেন্ট সুইচের ভিতর দিয়ে হুবহু সেই কারেন্টটাই ফ্লো হবে, কারণ ডায়োড অফ আছে। আর সুইচ যখন অফ থাকে তখন আসলে সুইচ কারেন্ট জিরো। তো সেইটাই, সুইচ অন আছে এতটুকু সময়ের জন্য, 0 থেকে ডিটি সময়ের জন্য। সেই সময়ে আমার এই যে আইএল কিন্তু দেখতে এরকম, এখান থেকে শুরু হচ্ছে, তারপরে বাড়তেছে, তারপরে একটা টপ ভ্যালুতে গিয়ে পৌঁছাইতেছে। সো যখন সুইচ অন থাকবে তখন আইএল এর যা আইএস তাই। আর সুইচ যখন অফ থাকে তখন তো বলছি যে সুইচের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সো সেই সময়টুকুর জন্য সুইচ কারেন্ট হচ্ছে জিরো। আবার সুইচ অন হবে, আইএল কারেন্টটা যেখান থেকে শুরু হয়েছে সুইচ কারেন্টটাও সেখান থেকে শুরু হবে এবং ম্যাক্সিমামে পৌঁছাবে। সুইচ অফ হয়ে সাথে সাথে সুইচের কারেন্টটা জিরোতে নেমে আসবে। এইভাবে সুইচ কারেন্টের প্যাটার্নটা আমরা আঁকতে পারি। তাহলে সবকয়টা কারেন্ট, মোটামুটি সবকয়টা কারেন্ট ভোল্টেজের যে নেচার হওয়া উচিত সেগুলো আমরা দেখলাম। এখান থেকে তোমরা ডায়োডের ভোল্টেজ এবং কারেন্টও আঁকতে পারো। নিজেরা একটু চিন্তা করে দেখবা যে এই ডায়োডের ভিতরে ভোল্টেজ এবং কারেন্ট কখন কিরকম হওয়া উচিত। তো ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু অফ দ্য ইন্ডাক্টর কারেন্ট, এটা আমাদের একটু জানা থাকা দরকার। সেটা হচ্ছে যে ইন্ডাক্টরের ম্যাক্সিমাম কারেন্ট কোথায় আছে এবং মিনিমাম কারেন্টটা কোথায় আছে সেটা আমরা একটু দেখি। ম্যাক্সিমাম কারেন্টটা আছে এখানে ইন্ডাক্টরের, এখানে সেই ভ্যালুটা কত, আই ম্যাক্স যদি আমরা বলি এই ভ্যালুটাকে, তাহলে এটা হচ্ছে গিয়ে তার অ্যাভারেজ ভ্যালু। এই যে মাঝখানে যে ডট ডট ভ্যালুটা দেয়া আছে সেটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আই নট বা আই আর বা ক্যাপিটাল আই এল যদি বলি, এদের সমান। আর যদি আমরা চিন্তা করি যে এখানে টোটাল ভ্যারিয়েশন যেটা, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যে এর যেই চেঞ্জটা যেটা হচ্ছে সেইটা হচ্ছে গিয়ে ডেল্টা আইএল। তাহলে এই পুরো চেঞ্জটা যদি ডেল্টা আইএল হয়, তাহলে অ্যাভারেজের উপরে থাকবে অর্ধেক আর অ্যাভারেজের নিচে থাকবে বাকি অর্ধেক। সো অ্যাভারেজের উপরে যদি অর্ধেক থাকে তাহলে পুরো ডিফারেন্সটা, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি ডেল্টা আইএল হয়, তাহলে আইএল এর সাথে ডেল্টা আইএল বাই 2 কে যোগ করলেই আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে। এখন আইএল মানে কি? আইএল মানে হচ্ছে ভি নট ওভার আর, যেটা এই ইকুয়েশন থেকে পাওয়া গেছে। আর এখানে ডেল্টা আইএল, এই ডেল্টা আইএলটা কখন হচ্ছে? ডেল্টা আইএলটা পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ডেল্টা আইএল এর ইকুয়েশনটা পেয়ে যাইতেছি, ভি নট ওভার এল 1 মাইনাস ডি ইন্টু টি।
সো এখানে সেই ইকুয়েশনটাই নিয়ে আসা হয়েছে ভি নট ওভার এল আই মাইনাস 1 মাইনাস ডি ইন্টু টি। তারপর এখান থেকে ভি নট কমন নেওয়া হয়েছে, কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করা হয়েছে। একইভাবে আই মিনিমাম বের করা যাবে, কারেন্টের ইন্ডাক্টর কারেন্টের মিনিমাম ভ্যালু। ইন্ডাক্টর কারেন্টের মিনিমাম ভ্যালু হবে আইএল থেকে এটা যতখানি নেমে আসছে সেই টোটাল ওভারঅল ডিফারেন্সের হাফ। সেখানেও ডেল্টা আইএল এর মানটা বসানো হয়েছে এবং আই মিনিমাম ভ্যালুটা পাওয়া গেছে। এখন এই কনভার্টারগুলোর আলোচনা করার শুরুতেই আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম। সেই অ্যাজাম্পশনটা আমি একটু দেখে আসতে চাই। সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে কোথায় লেখা ছিল, হ্যাঁ, এই অ্যাজাম্পশনটা ছিল যে the assumption for this circuit is the inductor current is always positive. This is called continuous conduction mode. সেটা হচ্ছে যে ইন্ডাক্টর কারেন্টটা অলওয়েজ পজিটিভ বলে ধরে নেওয়া হবে। ইন্ডাক্টর কারেন্ট যদি পজিটিভ হয়, কন্টিনিউয়াস, প্রথম কথা হচ্ছে এখানে কারেন্টকে কন্টিনিউয়াস ধরতে হবে। আমরা যে অ্যানালাইসিস গুলা এই মুহূর্তে করতেছি সব অ্যানালাইসিসে কারেন্ট কন্টিনিউয়াস। কারেন্ট কন্টিনিউয়াস মানে কারেন্ট কখনো জিরো নিচে নামবে না। কারেন্ট জিরোর নিচে না নামার অর্থ হচ্ছে যে মিনিমাম কারেন্টটা সর্বনিম্ন শূন্য হইতে পারবে। অর্থাৎ এই যে কারেন্টের যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা আইএল কারেন্টটা, এটার মিনিমাম কারেন্ট সর্বনিম্ন জিরো হইতে পারবে, এর নিচে সে আর নামবে না। এটাই হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কারেন্টের শর্ত। তাহলে কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির মধ্যে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটা ডিফাইন করে হচ্ছে গিয়ে যখন আই মিনিমাম ইকুয়াল জিরো তখন সেই বাউন্ডারিটা নির্ধারিত হয়। তাহলে সে বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা দেখতে পাচ্ছি আই মিনিমামের ইকুয়েশন এটা ভি নট ইন্টু 1 ওভার আর মাইনাস 1 মাইনাস ডি 2LF। এইখান থেকে আমরা একটা শর্ত পেয়ে যাই, সেটা হচ্ছে 1 ওভার আর সমান সমান 1 মাইনাস ডি 2LF। সেইখান থেকে এল এর একটা সূত্র পাই, এল সমান সমান হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু আর ডিভাইডেড বাই 2F। এটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কারেন্টের সূত্র। কন্টিনিউয়াস কারেন্টের জন্য এল এত হইতেই হবে, মিনিমাম এত হইতে হবে। এল মানে কি? এল মানে হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের ভ্যালু। সেই ইন্ডাক্টরের ভ্যালু হইতে হবে 1 মাইনাস ডি ইন্টু আর ডিভাইডেড বাই 2F। তার মানে হচ্ছে যে তুমি যদি একটা বাক কনভার্টার বানাইতে চাও তাহলে তোমাকে তো ইন্ডাক্টর লাগবে। কন্টিনিউয়াস মোডে যদি অপারেশন করতে হয়, অর্থাৎ যে ইকুয়েশনগুলো আমরা এতক্ষণ ডিরাইভ করলাম সেই ইকুয়েশনগুলো যদি ভ্যালিড রাখতে হয়, তাহলে এমন একটা ইন্ডাক্টরকে চয়েস করতে হবে যে ইন্ডাক্টরের মানটা হবে এই ভ্যালুটার সমান, মিনিমাম, এর বেশি হইলে অসুবিধা নাই। তাহলে সেটা কার কার উপর নির্ভর করতেছে? নির্ভর করতেছে ডিউটি সাইকেল কত ফ্রিকোয়েন্সির পালস সুইচের গেটে ইউজ করতেছো, আর হচ্ছে লোড হিসেবে কি পরিমাণ রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। এই তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে, আউটপুট কন্ডিশন এবং সুইচিং এর স্ট্যাটাস, এই দুইটার উপর। আচ্ছা, তো আর একটা পার্ট একটু দেখা দরকার, সেটা হচ্ছে যে যদি আমরা ধরে নেই যে আমাদের যে বাক কনভার্টারটা আমরা অলরেডি বিল্ড আপ করছি সেটা লসলেস, তাহলে সেখানে ইন্ডাক্টরটা পিওর ইন্ডাক্টর, ক্যাপাসিটরটা পিওর ক্যাপাসিটর, ডায়োডের ভিতরে কোনো লস নাই এবং সুইচের ভিতরে কোনো লস নাই। এই সব কয়টা শর্ত সাপেক্ষে সাপ্লাই ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ এই দুইটা হবে সমান। সো ভিএস আইএস সমান সমান হবে ভি নট আই নট, আর ভি নট ওভার ভিএস সমান সমান হবে আইএস ওভার আই নট। উল্টা রিলেশনশিপ ভোল্টেজ এবং কারেন্টের, যেটা বলছিলাম যে শক্তির সংরক্ষণ সূত্র যদি ঠিক রাখতে হয় তাহলে ভোল্টেজ যদি কমে যায় তাহলে কারেন্টকে আসলে বেড়ে যাইতে হবে। সো ভি নট ওভার ভিএস সমান সমান তো আসলে ডি, ডিউটি সাইকেল ডি। আমরা জানি যে ভি নট সমান সমান ভিএস ইন্টু ডি এই বাক কনভার্টারের জন্য। তাহলে বাক কনভার্টারের জন্য সোর্স কারেন্ট বা সুইচের যে ভিতরে যে কারেন্ট, সেই কারেন্টের সাথে আউটপুট কারেন্টের রিলেশনশিপ হচ্ছে কি এটা। অর্থাৎ তোমার সোর্স কারেন্টের চেয়ে
লোড কারেন্ট বেশি হবে এখানে। ওকে, আরেকটা ডেরিভেশন আমাদের তাহলে যদি কেউ বাক কনভার্টার বানাইতে চায় তাহলে তাকে এই ইন্ডাক্টর চয়েস করার সময় এই সূত্রটা সামনে রাখতে হবে। আর সুইচ হচ্ছে গিয়ে কত ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে তার উপর বেস করে সুইচ চয়েস করতে হবে। কত কারেন্ট ফ্লো হচ্ছে তার উপর বেস করে আসলে ডায়োডটাকে সিলেক্ট করতে হবে। তাহলে সুইচ সিলেক্ট হইলো, ডায়োড সিলেক্ট হইলো, ইন্ডাক্টর সিলেক্ট হইলো। লোড তো এটা আউটপুটের উপর ডিপেন্ড করবে যে কত লোড, এটা ইউজারের উপর ডিপেন্ড করবে, সেটা সেই অনুযায়ী স্পেসিফিকেশন অনুযায়ী আসলে বাক কনভার্টার বানাইতে হবে। আরেকটা ক্যালকুলেশন করা বাকি, সেটা হচ্ছে গিয়ে যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কত দিব। ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যদি সিলেক্ট করতে হয় তাহলে আমাদেরকে এই ক্যাপাসিটরের ভিতর যে কারেন্ট, সেই কারেন্টের কার্ভে যেতে হবে। সেই কারেন্টের কার্ভটা এরকম, ক্যাপাসিটর কারেন্ট কার্ভটা যদি একটু দেখে আসি তাহলে সেই কার্ভটা হচ্ছে গিয়ে আইসি এর কার্ভ। আইসি এর কার্ভটা দেখতে এরকম। তাহলে এখানে আসলে পুরো জিনিসটা একটু অ্যাজাম্পশনের উপর বেস করে তৈরি হচ্ছে, যেটা প্র্যাকটিক্যাল থেকে সামান্য একটু আলাদা। তবে মোর অর লেস এই ইকুয়েশনগুলা অ্যাকুরেট। হ্যাঁ, এইটা দিয়ে কোনো বাক কনভার্টার বিল্ড করলে সেটা কাজ করবে প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে সামনে রেখে হইলেও। তো যেটা আমরা ধরে নিছি যে আউটপুট ভোল্টেজ যেটা, সেটা আসলে পিওরলি ডিসি, কিন্তু এখানে আসলে আউটপুট ভোল্টেজে কিছু ভ্যারিয়েশন থাকবে। সেই ভ্যারিয়েশন বা রিপলটা যদি আমরা হিসাবে আনি তাহলে আমাদের ক্যাপাসিটেন্সের কারেন্টটা এভাবে যেহেতু ভ্যারি হচ্ছে, ক্যাপাসিটেন্সের কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ থেকে আউটপুট ভোল্টেজের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনের একটা ইয়েকে ভ্যারিয়েশনটাকে অ্যাজাম্পশন করা যায়। তো আমরা এই ক্যাপাসিটেন্স কারেন্টটা যদি দেখি, ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্ট কম্পোনেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা আসলে কার কার বিয়োগফল, সেটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের কারেন্ট বিয়োগ হচ্ছে গিয়ে আমার রেজিস্ট্যান্সের কারেন্ট বা লোডের কারেন্ট। এটা হচ্ছে ওই নোটটাই কেসিএল অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এখন আমরা আবার জানি যে কিউ সমান সমান হচ্ছে সিভি, ক্যাপাসিটরের ইকুয়েশন। তো ডেল্টা কিউ সমান সমান সি ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি নট বা আউটপুটের ভোল্টেজের যে ভ্যারিয়েশন, সেটা আসলে ডেল্টা কিউ ওভার সি এর সমান। এখন ডেল্টা কিউটা আসলে কি? ডেল্টা কিউটা আসলে চার্জ, স্টোরড কিটো চার্জের পরিমাণ, ক্যাপাসিটরের ভিতর কতখানি চার্জ স্টোর হইতেছে। তো একটা হাফ সাইকেলে ধরলাম পজিটিভ পার্টে যখন কারেন্টটা থাকে তখন যেই চার্জ স্টোর হয়, আর ক্যাপাসিটর যখন ডিসচার্জ হয় তখন এই নেগেটিভ হাফটুকু পাওয়া যায়। এবং পজিটিভ হাফে যতটুকু চার্জ স্টোর হবে, নেগেটিভ হাফে ঠিক ততখানি চার্জ সে রিলিজ করবে। তো এই চার্জের পরিমাণ হচ্ছে গিয়ে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। সেই চার্জ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ। এখন ভূমি কতটুকু? ভূমি হচ্ছে গিয়ে এই ডিসটেন্সটুকু, এতটুকু হচ্ছে গিয়ে আসলে মানে পুরা সাইকেলের অর্ধেক। পুরো সাইকেলের অর্ধেক মানে হচ্ছে যে T/2। আর আমরা জানি যে ক্যাপাসিটরের কারেন্ট আসলে ঠিক লোডে যতখানি কারেন্টের ভ্যারিয়েশন হবে, ক্যাপাসিটরেও ততখানি কারেন্টের ভ্যারিয়েশন হবে। সো এই ভ্যারিয়েশনটা উপরে এবং নিচে, উপর থেকে একদম নিচ পর্যন্ত টোটাল ভ্যারিয়েশনটা হচ্ছে গিয়ে ডেল্টা আই। সো আমার টপ থেকে মিড পর্যন্ত ভ্যারিয়েশনটা হচ্ছে ডেল্টা আই বাই 2। এইখান থেকে এই তিনটা রাশিকে গুণ করলে আমরা পাচ্ছি টাইম আই এল ডেল্টা, আর নিচে হচ্ছে গিয়ে 8। তাহলে ডেল্টা ভি নটের ইকুয়েশনে যদি ডেল্টা কিউ এর এই মানটা বসাই দেই তাহলে আমরা পাচ্ছি এই মানটা ডেল্টা ভি নট। তার মানে আমাদের যে ভোল্টেজের যে ভ্যারিয়েশন, আউটপুট ভোল্টেজের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটা এই ইকুয়েশনটাকে ফলো করে। এই ইকুয়েশনটাকে ফলো করলে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা ডেল্টা আই এল এর একটা টার্ম আছে। এই ডেল্টা আই এল এর একটা টার্ম কিন্তু আমরা কিন্তু ডিরাইভ করে আসছি, সেটা হচ্ছে যে এখানে। তো এখান থেকে
ডেল্টা আইএল ওই যে আমরা শুরুতে যে বের করছিলাম সেই মানটাকে এখানে আবার ফেরত নিয়ে আসা হয়েছে ভি নট 1 মাইনাস ডি টি ওভার এল। এটা হচ্ছে গিয়ে ডেল্টা আইএল এর পরিবর্তে এই মানটা বসানো হয়েছে, যেটা আমরা ডিরাইভ করে আসছি। এইখান থেকে আমরা টি কে 1 ওভার এফ লিখতে পারি, সেই দুইটা টি গুণ, সো টি স্কোয়ার কে 1 ওভার এফ স্কোয়ার লিখে এখানে ভি নট কে ডেল্টা ভি নট কে ভি নট দিয়ে ভাগ করা হয়েছে। সেখানে এই ইকুয়েশনটা থেকে তো আমরা এই রকম একটা মান পেয়ে যাইতেছি। এই মানটা হচ্ছে এই ডেল্টা ভি নটটা কি? ডেল্টা ভি নট মানে হচ্ছে যে আউটপুটের ভোল্টেজ কতখানি আপ ডাউন করতেছে সেটা। সো আউটপুটের ভোল্টেজের রিপল হচ্ছে কি এতখানি। সেই রিপলের আমরা যদি বলি যে রিপলকে যদি আমরা আউটপুট ভোল্টেজের মানটা দিয়ে ভাগ করি, তাহলে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার মানটা হচ্ছে গিয়ে 1 মাইনাস ডি এইটস এল সি এফ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম রিপল কোয়ান্টিটি। হ্যাঁ, এই ভ্যালুটাকে অনেক সময় পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। কখনো যদি বলা হয় যে আমাদের রিপলের পরিমাণ, আমাদের যেই বাক কনভার্টারটা আছে সেই বাক কনভার্টারের রিপলকে 5% আউটপুট ভোল্টেজ রিপল অ্যালাউয়েবল, তাহলে বুঝতে হবে যে এই রেশিওটা দেয়া আছে ডেল্টা ভি ওভার ভি নট, এই রেশিওটার পরিমাণ 5% বলা দেয়া আছে, অর্থাৎ 0.05। তো এই ভ্যালুটাকে 0.05 ধরে কতখানি রিপল তুমি অ্যালাউ করবে এটা তোমার হাতে, বা স্পেসিফিকেশন যে সার্কিটটা বিল্ড করতেছে তাকে বলে দেয়া হবে। সেইখান থেকে এই মানটার উপর বেস করে আমরা সি এর একটা ইকুয়েশন বের করতে পারি। সিটা হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স। তো এই মানগুলোর উপর বেস করে যেই সি এর ভ্যালুটা বের করা হয় সেটা হচ্ছে গিয়ে মিনিমাম ক্যাপাসিট্যান্স, সি মিনিমাম। রিপল মিনিমাম রিপল এতখানি হইলে যদি 5% হয় তাহলে এই টার্মটার জায়গায় 0.5 বসায় যেই মানটা পাবা সেই মানটা হচ্ছে গিয়ে মিনিমাম ক্যাপাসিট্যান্স। অত মানের ক্যাপাসিট্যান্স তোমাকে ইউজ করতেই হবে যদি তুমি রিপলকে এই লিমিটের ভিতর রাখতে চাও। আর যদি বেশি ইউজ করো তাহলে অসুবিধা নেই, তবে মিনিমাম ক্যাপাসিট্যান্স ইউজ করার জন্য এই ইকুয়েশনটাকে ফলো করতে হবে। আচ্ছা, সিমিলার আমাদের আরেকটা কনভার্টার আছে, সেটা হচ্ছে বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টারের কনফিগারেশন এখানে দেখানো হয়েছে। একটু ইয়েটাকে কম্পোনেন্টগুলো একই আছে, শুধুমাত্র তাদের কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে যে সুইচ এবার চলে আসছে এখানে, যেটা আগে ছিল হচ্ছে গিয়ে এখন যেখানে ইন্ডাক্টর আছে সেখানে ইন্ডাক্টর ছিল আমার সুইচের পরে এখানে, সে জায়গায় এখন চলে আসছে ডায়োড। ডায়োড ছিল সুইচের জায়গায়। সো এল ইন্ডাক্টর, সুইচ এবং ডায়োড তাদের জায়গা পরিবর্তন করে ফেলছে। জায়গা পরিবর্তন করার পরে বর্তমানে যে কনফিগারেশনটা এখানে দেখানো হচ্ছে সেই কনফিগারেশনটা হচ্ছে গিয়ে বুস্ট কনভার্টার কনফিগারেশন। আচ্ছা, তো এইভাবে করলেই বুস্ট হয়ে যাবে। বুস্ট মানে হচ্ছে যে আমাদের আউটপুট ভোল্টেজ এখন বেশি পাওয়া যাবে ইনপুট ভোল্টেজের চেয়ে। ভি নট ভোল্টেজটা ভিএস এর চেয়ে বেশি হবে। কিভাবে হবে সেটা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে যে এখানেও সিমিলার কথা, সুইচ অন এবং সুইচ অফ এই দুইটা আলাদা আলাদাভাবে কনসিডার করতে হবে। সুইচ অনের কি অবস্থা? সুইচ যখন অন থাকবে তখন আমাদের সুইচটা শর্ট, রাইট? সো আমাদের এই সার্কিটের সাথে কম্পেয়ারে আসলে আমাদের সোর্স, তারপর হচ্ছে ইন্ডাক্টর, তারপরে এইটা শর্ট, এবং এই জায়গাটা যদি শর্ট হয়ে যায় তাহলে তোমার এই পয়েন্টটা আসলে মাইনাসের সাথে কানেক্টেড, সোর্সের মাইনাসের সাথে এই জায়গাটা কানেক্টেড। সো আমাদের যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা এখন আসলে রিভার্স বায়াস হয়ে যাবে। ডায়োড রিভার্স বায়াস হয়ে গেলে ডায়োড ওপেন হয়ে যাবে, বাদ বাকি থেকে যাবে হচ্ছে ক্যাপাসিটর আর লোড। সুইচ অন থাকলে সার্কিটের কনফিগারেশনটা হবে এরকম। আর সুইচ যদি অফ থাকে তাহলে কি হবে? সুইচ অফ থাকলে এই টার্মিনালটা তো ওপেন, সুইচের এখানটায় ওপেন হিসেবে কাজ করবে। সো আমাদের সোর্স আছে, সোর্সের পরে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের পরে
এখন ডায়োডটা কি, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে ডায়োডটা শর্ট হিসেবে কাজ করবে, ডায়োডটা শর্ট হিসেবে কাজ করলে আমার ডিরেক্ট এই কারেন্টটা এদিক দিয়ে এসে তারপরে লোডের ভিতরে কারেন্টটা ফ্লো হবে, সাথে ক্যাপাসিটর থাকবে প্যারালালে। সো ওভারঅল যদি আমরা ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্সটাকে কল্পনা করি তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে কিরকম। এখানে আরেকটু অন্যভাবে ডেরিভেশনটা যদি আমরা দেখি তাহলে যখন সুইচ ক্লোজ থাকে তখন আমাদের আগের মতোই ইন্ডাক্টরের ভোল্টেজ যেটা, সেই ভোল্টেজটা ভিএস এর সমান, সেটা হচ্ছে গিয়ে এলডিআই ডিটি। তো এলডিআই ডিটি কে ডেল্টা আইএল ডেল্টা টি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, ডেল্টা টি কে ডিটি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তো সুইচ যখন ক্লোজ থাকে তখন আমাদের কারেন্ট এর পরিবর্তন, ইন্ডাক্টরের ভিতরে কারেন্টের পরিবর্তনের ইকুয়েশন হচ্ছে ভিএস ডিটি ওভার এল। আর সুইচ যখন ওপেন থাকে তখন আসলে ভিএলটা কি, এই ইন্ডাক্টরের ভোল্টেজটা হচ্ছে গিয়ে এই টার্মিনালের ভোল্টেজ বিয়োগ এই টার্মিনালের ভোল্টেজ। সো ভিএস মাইনাস ভি নট সেটা বলতে পারি। এলডিআই ডিটি ইকুয়েশন থেকে যদি আস্তে আস্তে ডিরাইভেশনের দিকে আগাই তাহলে ডেল্টা আইএল, আর সুইচ ওপেন থাকা অবস্থায় আসলে ডিটি এর ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু ক্যাপিটাল টি, এটা সমান সমান হবে ভিএস মাইনাস ভি নট ওভার এল। সো ডেল্টা আইএল সুইচ ওপেন থাকা অবস্থায় এইরকম একটা ইকুয়েশন পেয়ে যাবে। এখন অ্যাভারেজ যদি কারেন্ট হিসাব করি তাহলে সুইচ ওপেন থাকা অবস্থায় ডায়োড এবং সুইচ ওপেন থাকা এবং সুইচ ক্লোজ থাকা অবস্থায় ইন্ডাক্টরের টোটাল কারেন্ট সমান সমান হবে জিরো। হ্যাঁ, কারেন্টের যে ভ্যারিয়েশন সেই টোটাল ভ্যারিয়েশনটা হবে জিরো। তো এই টোটাল ভ্যারিয়েশনটা যদি জিরো হয় তাহলে এই পার্টটুকু ভিএস ডিটি ওভার এল আর আইএল ওপেন যে টার্মটা আছে ভিএস মাইনাস ভি নট 1 মাইনাস টি ইন্টু টি ওভার এল, এই দুইটা টার্মকে যোগ করলে পাবো জিরো। এল দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম, গুণ করার পর ভিএস টার্মটাকে কমন নিলাম, এখান থেকে ভিএস কমন নিলে একটা ডি, এখানে প্লাস 1 একটা মাইনাস ডি আসবে, এখান থেকে ভি নট এর ইকুয়েশনে আসবে ভি নট 1 মাইনাস ডি। এইখানে ডি ডি কাটা চলে যাবে, থেকে যাবে ভিএস, আর এইখানে থাকবে মাইনাস ভি নট প্লাস ভি নট টি। সো প্লাস ভি নট ডি থাকবে আর মাইনাস ভি নট থাকবে, আর থাকবে এখানে হচ্ছে গিয়ে প্লাস ভিএস সমান সমান হবে জিরো। তাহলে ওভারঅল কি পেলাম আমরা, ভি নট কে যদি সমীকরণের ডান দিকে নিয়ে যাই তাহলে ভি নট এর সাথে চলে আসবে 1 মাইনাস ডি আর বাম দিকে পড়ে থাকবে ভিএস। সো ভি নট সমান সমান আমরা এখান থেকে পেয়ে যাব ভিএস 1 মাইনাস ডি। এখন গত ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডি এর ভ্যালু কিন্তু কত, 0 থেকে 1 এর ভিতরে থাকবে। তার মানে হচ্ছে যে ডিউটি সাইকেল যাই হোক ধরো 0.1, তাহলে এই মানটা 1 মাইনাস ডি হয়ে যাবে 0.9। এখন ভিএস কে 0.9 দিয়ে ভাগ করা মানে হচ্ছে যে 10 ভিএস ডিভাইডেড বাই 9, এই মানটা সবসময় এই 10 ওভার 9 এই মানটা দিয়ে গুণ হওয়ার কারণে ভিএস এর চেয়ে ভি নট সবসময় বেশি হবে। সো ডি এর যে কোনো মানই নাও না কেন, এক ধরলে তো একদম ইনফাইনাইট হয়ে যাবে, সেটা ধরাও যাবে না এবং সেটা প্র্যাকটিক্যালি আসলে সেটা না, মানে ভ্যালিড না। তো এছাড়া যে কোনো মানই বসাও, জিরো বসাইলে তো আসলে তুমি কোনো পালসই দিতেছো না, এর ভিতরে যে কোনো 0.1 0.9 0.8 0.5 যাই বসাও না কেন, এই যে মানটা পাবো সেই মানটা অবভিয়াসলি ভি নট এর মানটা ভিএস এর চেয়ে বেশি আসবে। সো ইকুয়েশন থেকে এটাই প্রুফ হয় যে বুস্ট কনভার্টারে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সমান বা তার চেয়ে বেশি হবে অবশ্যই। এবং এখানে আউটপুট ভোল্টেজের ইকুয়েশনতে আছে আইএল মিনিমাম আইএল ম্যাক্সিমাম, ঠিক আগের মতো যেভাবে ডিরাইভ করা আছে ওইভাবে ডিরাইভ করা হয়েছে। আমরা ইকুয়েশনগুলো দেখব আর ওয়েভফর্মগুলো নেক্সট ক্লাসে দেখব।
স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, প্লাস কিছু অঙ্ক করা হবে নেক্সট ক্লাসে, ওগুলোও দেখব। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, ক্লাসের পার্টিসিপেন্টস কমতে কমতে 22-এ চলে আসছে কেন? সিআর আসো? জি স্যার। আচ্ছা, গতকালকে ইউনিভার্সিটিতে একটা মিটিং হয়েছে একাডেমিক কাউন্সিলের। সেই মিটিং এ ডিসিশন নেওয়া হয়েছে যে তোমাদের বর্তমান যে সেমিস্টার এবং আগের যে সেমিস্টার আছে সেই দুই সেমিস্টারেরই ইভ্যালুয়েশন, ফাইনাল পরীক্ষা বাদে আমরা যে ইভ্যালুয়েশন গুলো করি, অর্থাৎ টার্ম টেস্ট, তারপরে অ্যাসাইনমেন্ট বা তোমাদের কুইজের ভিত্তিতে যেই 30 মার্কস বা নতুন ব্যাচগুলোর ক্ষেত্রে যেটা 40 মার্কস, যে ইভ্যালুয়েশনটা হয়, সেই ইভ্যালুয়েশনটা অনলাইনে নেওয়া হবে। তো সেই ইভ্যালুয়েশনটা কিভাবে হবে বা কোন প্রসেসে আমরা আগাবো, সেটা করেসপন্ডিং যে টিচার আছে, ক্লাস টিচার আছে, সেই ক্লাস টিচার তোমাদেরকে জানাই দিবে। তো এই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে যেন ফেয়ার ইভ্যালুয়েশন হয়, সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। ফার্দার নোটিসের জন্য তোমরা করেসপন্ডিং টিচারের সাথে অবশ্যই যোগাযোগ রাখবা। আর আমার ইভ্যালুয়েশন আমি কিভাবে করব এটা আমি খুব তাড়াতাড়ি জানাই দিব, এই সপ্তাহের ভিতরেই তোমাদেরকে জানাই দিব। তোমরা যেহেতু সবাই এডমোডোতে কানেক্টেড আসো, আমার নোটিশটা এডমোডোতে থাকবে। আর আস্তে আস্তে যে ক্লাসগুলো আমি নিয়ে নিছি, সেই ক্লাসগুলোর ভিডিও লিংক অলরেডি আমি আপলোড করা শুরু করছি। যারা এডমোডোতে লগ ইন করছো, তারা গতকালকে বা আজকে লগ ইন করছো, তারা হয়তো দেখতে পাইছো যে শুরুর দিকে ক্লাসগুলোর ভিডিও লিংক দেয়া হয়েছে। ক্রমান্বয়ে দিয়ে দেওয়া হবে রেগুলার ভাবে। সবাই আমার কথা বুঝতে পারছো তো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যারা অনুপস্থিত তাদেরকে ব্যাপারগুলো জানাই দিবা। আর এখন থেকে একটু আপডেটেড থাকতে হবে, কেননা এখন তোমাদের আসলে ইভ্যালুয়েশন শুরু হচ্ছে, সো তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে। প্লাস যে কোনো ইয়েতে টিচারদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হবে, টিচাররা তোমাদের সাথে যোগাযোগ করবে, বিভিন্ন ইনফরমেশন আদান প্রদানের ব্যাপার আছে। সো সবাইকে ক্লাসে যেন অ্যাটেন্ড থাকে এবং সব ইনফরমেশনের ব্যাপারে যেন আপডেটেড থাকে, এজন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে। স্যার, আমাদের এই বছর কি ভার্সিটি খোলার কোনো পসিবিলিটি আছে? এই ব্যাপারে কোনো ডিসিশন হয় নাই আসলে। জি স্যার। স্যার ভার্সিটি খুললে স্যার আমাদের কোন সেমিস্টারটা আগে হবে, 3-1 নাকি 3-2? ভার্সিটি খুলুক আগে, তারপরে না ডিসিশন। স্যার মানে স্যার আমরা কোনটার প্রিপারেশন নিব স্যার এখন, মানে স্যার মানে যেটা চলতেছে সেটা নাকি স্যার 3-1 এর? কারণ 3-1 এর তো স্যার কিছু কিছু কোর্সের মানে স্যার এখনো বাকি আছে স্যার, এই জন্য আর কি। আমরা আমাদের ডিপার্টমেন্টের জেনারেল ডিসিশন হচ্ছে যে আমরা চলতি সেমিস্টার যেটা চলতেছে সেটার ইভ্যালুয়েশনটা আগে করে ফেলবো, ঠিক আছে? তারপরেও তোমাদের কোর্স টিচার যেভাবে বলবে সেভাবেই হবে। কোর্স টিচার তোমাদেরকে জানাই দিবে কিভাবে হবে জিনিসটা। আমার কোর্সের কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখন যা যা পড়াচ্ছি, অর্থাৎ আমি যেই কোর্সটা নিতেছি সেই কোর্সটার ইভ্যালুয়েশন এখন আমি করে ফেলবো, হয়তো নভেম্বরের ভিতরে করার চেষ্টা করব। এটা শেষ হইলে তারপরে পরবর্তী কোর্সে যাওয়া হবে, মানে বিগত সেমিস্টারের ইভ্যালুয়েশনে যাওয়া হবে।
তোমরা টিচারদের সাথে কানেক্টেড থাকো, তাহলে সব এই আকারে পেয়ে যাবে, সব ইনফরমেশন প্রপার ফরম্যাটে পেয়ে যাবে। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো আশা করি। আর কারো কিছু বলার না থাকলে কাল ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। বুধবারের ক্লাসটা নিব আর এরপরে এক সপ্তাহ আর কি বন্ধ রাখবো ক্লাস পূজার ছুটির জন্য। তো বুধবারের ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকো। জি স্যার।